বাবা, নাহিদ ছেলে না, সে হিজড়ে। বাবা স্তম্ভিত। কি বললি তুই? হ্যাঁ বাবা, সে বিয়ের পর থেকে আমাকে একবারও ছুঁয়ে দেখেনি। আমি জিজ্ঞাসা করলে সে বলে তার নারীর প্রতি কোনো অনুভূতি বা ফিলিংস নেই, তার পুরুষের প্রতি ফিলিংস আর অনুভূতি আছে। বহুবার পুরুষদের বাসায় এনে পাশের রুমে তাদের সঙ্গে। বাবা, আজ যখন একই কাজ করে আমি প্রতিবাদ করি তখন সে আমায় মেরেছে, এভাবে রক্তাক্ত করেছে। তুই আগে বলিসনি কেন? তোমার ভয়ে চুপ ছিলাম বাবা। নাহিদ একজন মেধাবী শান্ত স্বভাবের যুবক। উচ্চশিক্ষা শেষে এখন সে দেশে এক নামী ন্যাশনাল কোম্পানিতে উচ্চপদস্থ কর্মকর্তা। বেতন বেশ ভালো। জীবনযাপন আর পাঁচজনের মতো নয়, বরং একটু গুছানো ও সম্মানজনক। বাবার রেখে যাওয়া সম্পত্তির অংশ হিসেবে সে পেয়েছে একটি নিজস্ব ফ্ল্যাট, ঢাকায় আভিজাত এক এলাকা। বাবা মায় অনেক আগে মারা গেছেন, তাই একরকম একাই চলতে হয় তাকে। নাহিদের বড় ভাই রাশেদ দীর্ঘদিন আগে বিদেশে চলে যায়, সেখানে বিয়ে করে স্থায়ীভাবে সেটেল। ভাইটি প্রতি মাসে নাহিদের জন্য মোটা অঙ্কের টাকা পাঠায়, ভালোবাসার নিদর্শন স্বরূপ। আর একমাত্র বোন ফারিন স্বামী নিয়ে চট্টগ্রামে থাকে। সংসার তার মন্দ নয়, তবে মাঝে মাঝে বোনের আবদারে জীবনের বড় সিদ্ধান্ত নিতে হয় নাহিদকে। বিয়ে না চাওয়া এক সম্পর্কের সূচনা। বোন ফারিনের আবদারেই নাহিদ বিয়ে করতে রাজি হয়। মেয়ে পছন্দ করে দেওয়া হয় পারিবারিকভাবে। সব কিছু খুব দেখে শুনে দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয় নাহিদ আর নীলার। নীলার বাবা একজন কড়া ইসলামিক মাইন্ডের মানুষ, ধার্মিক রীতিনীতি মেনে চলা এবং মুখে সর্বক্ষণ আল্লাহ রসুলের কথা। বিয়ের আগে নাহিদ আর নীলার মধ্যে তেমন একটা কথা হয়নি, সম্পর্ক গড়ে ওঠার সুযোগ ছিল না। আজ তাদের বাসর রাত। নীলা মাথায় ঘোমটা টেনে বিছানায় চুপচাপ বসে আছে। সময় গড়িয়ে যাচ্ছে। একটানা বসে থেকে কোমরটা ব্যথা করছে। 3 ঘন্টা কেটে গেলেও নাহিদের দেখা নেই। হঠাৎ একটা হালকা কাশি দিয়ে ঘরে ঢোকে নাহিদ। দুঃখিত, অনেকক্ষণ বসিয়ে রেখেছি। আস্তে আস্তে বলে সে, আসলে বন্ধুরা কিছুতেই আমাকে ছাড়ছিল না। নীলা কিছু বলে না, শুধু মাথা নাড়িয়ে বলে ওকে, এমন হয়। নাহিদ নীলাকে বলে, তুমি কাপড় চোপড় পাল্টে এসো, আমি পাল্টে আসছি। নীলা চুপচাপ চলে যায়। ফিরে এসে দেখে নাহিদ বদলে নিয়েছে পোশাক। তাই প্রথমে তারা একে অপরের মুখোমুখি। একটু সময় চুপচাপ, তারপর নীলা ভাঙে নীরবতা। আপনি কি কখনো কোনো রিলেশনে ছিলেন? নাহিদ একটু অবাক হয়, তারপর ধীরে বলে, না, আমি রিলেশনে বিশ্বাস করি না। আমার জীবনে বরাবর পড়াশোনা ছিল প্রধান। তুমি? নীলা উত্তর দেয়, অনেকের প্রপোজ পেয়েছি, কিন্তু বাবার ভয়ে কখনো সাড়া দেয়নি, কোনো সম্পর্কে জড়ায়নি। এরপর নীলা একটু থেমে গলায় আবেগ আনে, একটা অনুরোধ করতে চাই, আপনি রাগ করবেন না তো? বলো, কী অনুরোধ? আমি এখন বিয়ে করতে চাইনি, বাবার চাপে এই বিয়ে করেছি। আমার মাস্টার শেষ হতে এখনও 16 মাস বাকি। আমি চাই এই সময়টা আপনি আমার প্রতিটা কোনো সম্পর্কের দাবি করবেন না। আপনি যদি আমাকে সময় দেন আমি চিরকৃতজ্ঞ থাকব। নাহিদ কিছুক্ষণ চুপ করে থাকে, চোখে জল টলমল করে ওঠে। ঠিক আছে, ধীরে বলে সে, আমি চেষ্টা করব নিজেকে তোমার থেকে দূরে রাখতে, তোমার স্বাধীনতাকে সম্মান করব। কিন্তু নাহিদ জানতো না এই অনুরোধের আড়ালে আছে এক ভয়ঙ্কর পরিকল্পনা। নীলা, যার মুখ এত সাদামাটা আবেগ, সে আসলে চালিয়ে যাচ্ছে অন্য এক নাটক। আসলে তার প্রেমিকের নাম সাগর। হ্যাঁ, সে নীলা সাগর নামে এক ছেলের সাথে সম্পর্ক আছে ও চলছে। এই 16 মাসের অজুহাতটা তাদের দুজনে মিলেই বানানো, একটু সময়ের জন্য, একটু সুবিধার জন্য। আর নাহিদ, সে তো দিন দিন নীলার উপর আরও বেশি বিশ্বাস করতে শুরু করছে। স্ত্রীর প্রতি এমন সম্মান আর শ্রদ্ধা খুব কম স্বামীই দেখাতে পারে। সে মনস্থির করে পুরো 16 মাস স্ত্রীকে স্পর্শ করবে না, যাতে তার পড়াশোনায় ব্যাহত না হয়। অন্যদিকে নীলার গোপন জীবন। নাহিদ অফিস আর বাসার মধ্যে ব্যস্ত, কিন্তু নীলা প্রতিদিন সাগরের সঙ্গে দেখা করে, ঘোরে, মাঝে মধ্যে হোটেলে রুম ডেট করে। একদিন একটা হোটেলে রুমে উঠে তারা রুম ভাড়া নেয়। আবার সেই সময়টা নাহিদ ঘুরে ফিরে ভাবছে নিজের বিশ্ববিদ্যালয়ের জীবনের কথা। এক সময় বিশ্ববিদ্যালয়ে একটা মেয়ে ছিল, মাহি। মাহি তাকে ভালোবাসতো, ভালোবাসা নয়, যেন পাগলামি। প্রতিদিন প্রপোজ করতো, কিন্তু নাহিদ তাকে বন্ধু ভেবেই চলতো। মাহি নাহিদকে বলতো, মাহি মেয়েটা খুবই ভালো, ও ভদ্র ছিল, ও ভার্সিটি নাহিদ ছাড়া আর কোনো ছেলের সাথে মেলামেশা করতো না, নাহিদকে সত্যিকারে ভালোবাসতো। একদিন অতিষ্ঠ হয়ে রেগে গিয়ে মাহিকে থাপ্পড় মারে। মাহি কাঁদতে কাঁদতে বলে, নাহিদ, তুমি কোনোদিনও সুখী হবে না। আমি যদি কখনো বিয়ে করেও থাকি, তা তোমাকেই করব, তোমার জন্য সারা জীবন অপেক্ষা করবো ইনশাআল্লাহ। সেদিনের পর মাহি আর বিশ্ববিদ্যালয়ে আসেনি। নাহিদ অনেক খুঁজেছে,
কোথাও খোঁজ মেলেনি। এখনও মাহিকে মনে মনে খুঁজে বেড়াই নাহিদ ক্ষমা চাওয়ার জন্য। পড়াশোনা শেষ করে অনেক ইন্টারভিউ দিয়েছে, চাকরি কিছুতেই পারছিল না। তবে হঠাৎ একদিন কোনো ইন্টারভিউ ছাড়া এক কোম্পানির অ্যাপয়েন্টমেন্ট লেটার আসে, 1 তারিখ থেকে জয়েন করতে হবে। সেই থেকে কেটে গেছে 3 বছর। মাথা তুলে বেঁচে থাকার গল্প শুরু হয়েছিল তারপর। 15 মাস পর ধরা পড়ে গেল নীলার মুখোশ। এভাবে করে কেটে গেল 15 মাস। একদিন হঠাৎ নাহিদের চোখে পড়ে নিল নীলা একটা বাইকের পিছনে বসে আছে, বাইকারকে জড়িয়ে ধরে কোথায় যেন যাচ্ছে। নাহিদ পেছন পেছন ফলো করে দেখে তারা ঢুকে পড়ে এক হোটেলে রুম নেয়। হোটেল ম্যানেজার ছিল নাহিদের ভার্সিটির জুনিয়র। আরে নাহিদ ভাই, অনেকদিন পর। ভাই, একটু আগে যে মেয়ে আর ছেলে ঢুকলো চেনো? ওরা তো প্রায় আসে ভাই। কেমনে, কোনো সমস্যা? ছেলেটা কিছু না, কিন্তু মেয়েটা আমার স্ত্রী। ম্যানেজার অবাক হয়ে বলল, আপনি তাহলে আজ হাতে নাতে ধরেন, আমি আপনাকে ডুপ্লিকেট চাবি দিচ্ছি। নাহিদ রুমে ঢুকে যা দেখতে চায়নি কোনোদিন, সাগর আর নীলার অন্তরঙ্গ দৃশ্য। রাগে ক্ষোভে পাথরের মতো দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ, তারপর নীলা চুলের মুঠি ধরে ঠাস ঠাস করে 4টা থাপ্পড় দেয়। 1 ঘন্টার মধ্যে বাসায় ফিরে সব কিছু শেষ করবি, নইলে আমি শেষ করে দিব তোকে। নীলার কপাল ফেটে রক্ত ঝরে পড়ে, মাথায় কেটে যায়, ভয়ে কাঁপে সে। মিথ্যের মায়াজাল, ভয়াবহ অপবাদ। হোটেল থেকে নাহিদের বাসায় না গিয়ে নীলা যায় বাবার বাসায়। রক্তাক্ত অবস্থায় কাঁদতে কাঁদতে ঢোকে। বাবা, বাবা, আমায় বাঁচাও। কি হয়েছে মা, এই অবস্থা কেন? নীলার গলা ভেঙে কাঁদে, চোখে জল আর মুখে ভয়। বাবা, নাহিদ ছেলে না, সে হিজড়া। বাবা স্তম্ভিত। কি বললি তুই? হ্যাঁ, সে বিয়ের পর থেকে আমাকে একবারও ছুঁয়ে দেখেনি। আমি জিজ্ঞাসা করলে বলে তার নারীর প্রতি কোনো অনুভূতি বা ফিলিংস নেই, তার পুরুষের প্রতি ফিলিংস আর অনুভূতি। বহুবার পুরুষের বাসায় এনে পাশের রুমে তাদের সঙ্গে। বাবা, আজ যখন একই কাজ করে আমি প্রতিবাদ করছি, তখন সে আমায় মেরেছে, এভাবে রক্তাক্ত করেছে। তুই আগে বলিসনিস কেন? তোমার ভয়ে চুপ ছিলাম বাবা। এই কথায় নাহিদ যে শেষ হয়ে যাবে তা নাহিদ জানতো না। অপমান, বিচার আর সামাজিক মৃত্যু। নাহিদের বাসায় 20 মিনিটের মধ্যে হাজির হয় নীলার বাবা, ভাই মাসুদ, এলাকার লোকজন, স্থানীয় কাউন্সিলর। নাহিদ কিছু বোঝার আগে মাসুদ তাকে এলোপাথারি মারতে থাকে। নাহিদ চিৎকার করে, কেন মারে? কারণ তো বলো। নীলার বাবা বলে, তুই হিজড়া, ছি, তোর মতো পাপীর জায়গা জাহান্নামা হবে না। কাউন্সিলর এবং সমাজের লোকেরা বলে, এমন লোকের সাথে মেয়ে কেমনে সংসার করবে? আমরা তালাক চাই। তারা সমাজের বিচার বসায়। নাহিদের কথা কেউ শোনে না। সবাই ভাবে একটা মেয়ে এত লাজ লজ্জার মাথা খেয়ে কি তার স্বামীর বিরুদ্ধে মিথ্যে বলবে? তাই নীলা যা বলেছে তাহলে তো সেটাই সত্যি। বিচার হয়, রায় দেওয়া হয়। যেহেতু সে আগে এমন কিছু করেনি, তবে তাকে মাথা ন্যাড়া করে গলায় জুতোর মালা পরিয়ে এলাকা ঘোরাতে হবে এবং 1 মাসের মধ্যে তার ফ্ল্যাট বিক্রি করে এই এলাকা ছেড়ে দিতে হবে। সমকামী মানুষ সমাজের শত্রু। নাহিদ কাঁদে আকুতি মিনতি করে, কিন্তু কেউ শোনে না। তাকে মাথা ন্যাড়া করে গলায় জুতোর মালা দিয়ে রাস্তায় ঘোরানো হয়। নাহিদ সকল সম্মান আজকে শেষ হয়ে যায়। লজ্জায় আত্মহত্যা করার ভাবলেও আল্লাহর ভয়ে সে তা করে না। শুধু বলে, আল্লাহ, আমি কি পাপ করেছিলাম? তুমি এর বিচার করো। অন্যদিকে নীলা হেসে ওঠে, মিস্টার নাহিদ আমাকে গায়ে হাত তুলেছিল না? দেখলে তো কি করলাম? 1000 গুণ শাস্তি দিয়েছে। অন্তিম অপমান। নাহিদের ভাই বোন আর তাকে বিশ্বাস করে না। তারা সম্পর্ক ছিন্ন করে, তারাও ছিছি করে। বাসা থেকে বের হলে মানুষ ছিছি করে। একজন পুরুষ হয়ে পুরুষের সাথে সমকামী মানুষ সমাজের শত্রু। অফিস কলিগরা ফোন করে বাজে কথা বলে। পৃথিবীটা এখন নাহিদের কাছে জাহান্নাম মনে হচ্ছে। সে অফিসে রিজাইন লেটার পাঠিয়ে দেয়। নাহিদের জীবন যেন হঠাৎ করে থেমে গেছে। বিশ্বাসভঙ্গের যন্ত্রণা, অপমানের ভার আর সমাজের ঠোঁটকাটা কথার সামনে সে নিজেকে পুরোপুরি গুটিয়ে নিয়েছে। নিজের সেই একমাত্র শান্তির আশ্রয় ঘরটিকে সে যেন কারাগারে রূপান্তরিত করছে। কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ তো দূরের কথা, সে যেন নিজের সাথে সম্পর্ক ছিন্ন করছে। 1 সপ্তাহের মধ্যে নাহিদ এক বড় সিদ্ধান্ত নিয়ে ফেলে। তার ছোট্ট ফ্ল্যাটটি তুলনামূলক কম দামে 35 লক্ষ টাকায় বিক্রি করে দেয়। তার মন স্থির। এই শহর, এই সম্পর্ক, এই পরিবেশ, সব কিছু থেকে সে নিজেকে বিচ্ছিন্ন করবে। একেবারে হারিয়ে যাবে দূরে, যেখানে কেউ চিনবে না, কেউ কষ্ট দিবে না। এমন সময় এক সকালবেলা দরজায় কুরিয়ারের ঘণ্টা বাজে। দরজা খুলে নাহিদ কুরিয়ার রিসিভ করে। খাম খুলতে চোখ আটকে যায়। প্রেরকের পরিচয়, তার অফিসের বস। খামের ভেতরে একটা চিঠি ও একটি কন্ট্রাক্ট পেপার। চিঠিতে লেখা ছিল, মিস্টার নাহিদ, আমি আপনার বিরুদ্ধে কিছু খবর পেয়েছি, কিন্তু আপনার পুরনো কিছু আত্মীয় ও পরিচিত থেকে জেনে বুঝেছি আপনি সেই রকম মানুষ নন। আমি নিশ্চিত আপনাকে ফাঁসানো হয়েছে,
তাই আপনার রেজিগনেশন লেটার গ্রহণ করা হয়নি। আপনাকে সিলেট অফিসে বদলি করা হয়েছে এবং একটি 5 বছরের কন্ট্রাক্ট পাঠানো হলো। আপনি এই কন্ট্রাক্টে স্বাক্ষর করে সিলেটে অফিসে জয়েন করবেন। চিঠিটা পড়ে নাহিদের বুকের ভেতরে জমে থাকা ভারী পাথরটা একটু হলেও নড়ে ওঠে। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, যাক, কেউ একজন তো এখনও আমার উপর ভরসা রাখে। কিন্তু চিঠির শেষ লাইনে এসে চোখ আটকে যায়। এই 5 বছরের মধ্যে আপনি নিজের থেকে চাকরি ছাড়তে পারবেন না। নাহিদ যেন বুঝে যায় এই চাকরি এখন শুধু কাজ নয়, তার জীবনের শেষ আশ্রয়। পরদিন ভোরে এক ব্যাগ স্মৃতি, এক বুক ক্লান্তি নিয়ে সে সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়। 2 দিন পর নতুন অফিসে জয়েন। সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে নিজ কেবিনে ঢুকে পড়ে। অন্যদিকে নীলার বড় ভাবি দীর্ঘদিন বাবার বাড়িতে ছিলেন। তিনি বাড়ি ফিরে এসে নীলাকে বাড়িতে দেখতে পেয়ে প্রশ্ন করলেন মাসুদকে, নীলা এখানে কেন? মাসুদ কোনো কিছু না লুকিয়ে একে একে সব কিছু খুলে বলে। শুনে নীলার ভাবি হঠাৎ উত্তেজিত হয়ে ওঠেন। তিনি চিৎকার করে বলেন, নাহিদ আর আমি একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ছিলাম, পাশাপাশি বসেও থাকতাম। তার চরিত্র আমি খুব ভালো করেই জানি। 3 মাস আগে একটা ফার্মেসিতে ওর সঙ্গে দেখা হয়েছে। তখন আমি প্রেগনেন্সি কিট কিনছিলাম। ও আমাকে এমনভাবে প্রশ্ন করে যে আমার সন্দেহ হয়। তিনি আরও বলেন, আমি তখন নাহিদকে নিয়ে একটা রেস্টুরেন্টে যাই এবং সরাসরি জিজ্ঞাসা করি, তুই, নীলা, তোর মধ্যে কী চলছে? অনেক চাপে পড়ে ও সব কিছু খুলে বলে। নীলা বাসর রাতের কথাও বলে। তারপর বলেন, আমি নীলাকে অনেকবার এক ছেলের সাথে খুব ঘনিষ্ঠ অবস্থায় দেখেছি। তাদের সম্পর্ক কিছুতেই স্বাভাবিক ছিল না। এই কথা শুনে নীলার বাবা ওর ভাই ক্ষিপ্ত হয়ে নীলাকে কিছু বলার জন্য এগিয়ে যান। কিন্তু তার আগে নীলা বলে ওঠে, সব মিথ্যে কথা। ভাবি আর নাহিদের মধ্যে পরকীয়া ছিল। ওই আমার স্বামীকে ফাঁসিয়েছে। এই কথার উত্তরে নীলার ভাবি রেগে গিয়ে এক হাতে নীলার গাড়ে জোরে 2টো থাপ্পড় বসিয়ে দেয়। তিনি বলেন, তুই তো নিজেই কদিন আগে বলেছিলি নাহিদ নারীর প্রতি কোনো আকর্ষণ বোধ করে না। এখন বলছিস আমি ওর সঙ্গে পরকীয়া করছি। নীলা বুঝে যায় আর লুকানোর জায়গা নেই। অবশেষে সব কিছু স্বীকার করে ফেলে। সে সাগরের সাথে সম্পর্ক, তার বিয়ের পর প্ল্যান করার প্রতারণা সব। এই কথা শুনে নীলার বাবা মাথায় আঘাত লাগে। স্ট্রোক করে মাটিতে লুটিয়ে পড়েন। তাকে দ্রুত হসপিটালে ভর্তি করা হয়। পুরো পরিবার ভেঙে পড়ে, অনুতপ্ত হয়। এতদিন যে নাহিদকে তারা অপমান করছে, যার উপর এতটা অন্যায় করছে, আজ বুঝতে পারল সে ছিল একমাত্র নিষ্পাপ মানুষ। অন্যদিকে সিলেটে অফিসে বসে থাকা নাহিদকে হঠাৎ বস ডাকেন। সে তার কেবিনে ঢুকে যার সামনে গিয়ে দাঁড়ায়, তার চোখ ছলকে ওঠে। আবার বিস্ময়, সামনে বসেছে মাহি। তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। কিছু বলার আগে মাহি গম্ভীর গলায় বলে, মিস্টার নাহিদ, এই কাগজে সাইন করেন। নাহিদ কিছু বুঝে উঠতে না পেরে তাকিয়ে থাকে। সই করতে গিয়েও থেমে যায়। তারপর বলে, তুমি তুমি এখানে? আমি তোমাকে অনেক খুঁজেছি। মাহি ঠান্ডা গলায় বলে, যদি আমি হারিয়ে যেতাম তাহলে খুঁজে পেতে। আমি লুকিয়েছিলাম তোমার নাগালের বাইরে। নাহিদ স্তম্ভিত হয়ে বলে, মানে কি? মাহি বলে, তুমি ইন্টারভিউ ছাড়া এই চাকরি পেয়েছো, মনে করো সেটা এমনি এমনি? আমি তখন লন্ডনে ছিলাম, বাবাকে বলে চাকরির ব্যবস্থা করেছি। আমার বাবার কোম্পানিতে তোমার পোস্টিং হয়। তুমি যখন রিজেন দাও, বাবা আমাকে সব কিছু জানায়। আমি তাকে বলি এই ছেলে অন্যরকম, ফাঁসানো হয়েছে। নাহিদের চোখে তখন সব পরিষ্কার হয়ে যায়। মায়ের মুখে যেন তার জীবনের আলোক ঝলক খুঁজে পায়। মায়ে আরও বলে, তুমি কি মনে করো একদিন ভার্সিটির মাস্টার বলেছিলাম জীবনে কাউকে বিয়ে করলে একমাত্র তোমাকে করব? ইনশাআল্লাহ আমি আমার কথা রেখেছি। আজ আমি তোমাকে বিয়ে করছি। নাহিদ তাজ্জব হয়ে জিজ্ঞাসা করে, আমি কখন তোমাকে বিয়ে করলাম? মায়ের মুচকি হেসে বলে, এই যে একটু আগে 8টা কাগজে সাইন করলে, তার মধ্যে একটা ছিল কাবিননামা, বাকি 7টা স্ট্যাম্প পেপার তোমাকে আটকে রাখার জন্য। নাহিদ রেগে গিয়ে বলে, আমি এই বিয়ে মানি না। মাহি কঠিন গলায় বলে, না মানলে সমস্যা নেই। কাবিননামায় 5 কোটি টাকা কাবিন আছে, আর এই চাকরি ছাড়তে চাইলে 3 কোটি টাকা জরিমানা। এখন তুমি চাও তো চলে যেতে পারো। নাহিদ মাথা ঘুরতে থাকে, সে থমকে যায়। মাহির কঠোরভাবে বলে, আইনের চোখে তুমি এখন আমার স্বামী। ইসলামী নিয়মে অনুযায়ী কাজী রেখেছে, এবার কবুল বলো। প্রথমে নাহিদ অস্বীকার করলেও পুলিশ ভয় দেখে শেষমেশ কাজী সাহেবের সামনে দাঁড়িয়ে কবুল বলে। তাদের বিয়ে হয়ে যায় ইসলাম বিধি অনুসারে। পরদিন মাহি কাপড় চোপড় নিয়ে নাহিদের বাসায় উঠে পড়ে। তার ঠোঁটে ছিল এক নির্মম হাসি। সে বলে, মিস্টার নাহিদ, আজ থেকে শুরু হবে আমার প্রতিশোধ। নাহিদ ভয় পেয়ে জিজ্ঞাসা করে, কিসের প্রতিশোধ? মাহি দৃঢ়কণ্ঠে বলে, সবার সামনে আমাকে থাপ্পড় মারার প্রতিশোধ। অন্যদিকে নীলার বাবার অবস্থা কিছু ভালো, কিন্তু পুরো পরিবার আজ অনুতপ্ত, লজ্জিত। একটা মেয়ের ভুল সিদ্ধান্ত পুরো পরিবারকে কাঁদিয়ে ছাড়ে। একদিন হঠাৎ করে নীলার মোবাইলে আসে এক ভয়ঙ্কর ভিডিও।
সাগরের সঙ্গে তার অন্তরঙ্গ ভিডিওর মুহূর্ত। ভিডিওটা দেখে নীলা মানসিকভাবে ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে সাগরকে ফোন দেয়, সব জানে। সাগর বলে, তুমি তাড়াতাড়ি দেখা করো, সব ঠিক করতে হবে। ভালোবাসা যেখানে আশ্রয় আর প্রতারণা সেখানে অভিশাপ। একটি নিঃশব্দ দুপুর। শহরের গহীনে গড়ে ওঠা ছোট্ট এক কফি শপে মুখোমুখি বসে আছে নীলা আর সাগর। কফির কাপে ধোঁয়া উঠছে, কিন্তু দুজনের চোখে ভেসে আছে অজানা শঙ্কা আর অভিমান। নীলা একবার ফোনের স্ক্রিনে তাকায়, আবার সাগরের মুখের দিকে, যেন ভবিষ্যতে ভয়ঙ্কর ছায়াগুলো ঘনিয়ে আসছে তার বর্তমানকে গিলে খাওয়ার জন্য। নীলা নিঃশব্দে স্বপ্ন করে, বড় তো সাগর, ওরা আমাদের কাছে আসলে চায় কি? সাগর এক মুহূর্তে চোখ নিচু করে থাকে, যেন লজ্জা লুকোতে চেয়েছে। এরপর কণ্ঠে কিছুটা ভার এনে উত্তর দেয়, দুটো জিনিস চাই। একটা আমি দিতে রাজি হয়েছি, কিন্তু দ্বিতীয়টা তোমার কাছ থেকে চাই। নীলার কণ্ঠ থরথর করে কাঁপে। কী চায় তারা? সাগর ধীরে মাথা নিচু করে বলে, 2 লক্ষ টাকা আর তোমার সাথে এক রাতের জন্য রুম শেয়ার করার সুযোগ। এই কথা শুনে যেন আকাশ ভেঙে পড়ে নীলার মাথার উপর। তার ঠোঁট শুকিয়ে আসে, গলার স্বর ক্ষীণ হয়ে যায়। না সাগর, এটা আমি কখনোই করতে পারবো না। তুমি জানো আমি কি অবস্থায় আছি। সাগরের চোখের জল এসে যায়, কিন্তু সেই জলেও স্বার্থ গন্ধ। নীলা, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করবো ঠিকই, কিন্তু এই ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাহলে আমাদের মুখ দেখাবো কীভাবে? তুমি তো জানো এই সমাজে মেয়েদের কীভাবে বিচার হয়। প্লিজ, তুমি শুধু এই একবার আমার জন্য। নীলা মাথা নিচু করে ফেলে। তার হৃদয়ের সমস্ত শক্তি যেন হঠাৎ গড়ে যায়। নিজের আত্মা ও শরীরকে বিকিয়ে দিয়ে জীবনের সবচেয়ে নিকৃষ্ট সিদ্ধান্ত নিয়ে ফেলে সেটা রাজি হয়ে যায়। সেই রাত, অপরিচিত এক হোটেল রুমে 2 অচেনা লোকের সঙ্গে একা বন্দী হয়ে পড়ে নীলা। ঘরের প্রতিটি দেওয়াল যেন তার নীরব কান্নার প্রতিধ্বনি। শরীর বিদ্রোহ করে, মন আর্তনাদ, কিন্তু মুখে প্রতিবাদের শক্তি আসে না। হেরে যায় এক নারীর আত্মসম্মান, ভালোবাসার নামে প্রতারণা করছে। অন্যদিকে নাহিদের নতুন বাসায় চলে আসে মাহি। পরিশোধের নামে প্রতিশোধের নামে যে মেয়েটা এসেছিল, সে আজ নিজেই সব কিছু সাজাতে চায় যেন এই সংসারটা তারই। প্রেমময় এক পৃথিবী। বাসায় ঢুকে মাহি একটু অবাক হয়ে যায়। খালি দেওয়াল, পুরনো বিছানা, একটা চেয়ার আর এক প্লেট, যেন কোনো কাঙালের ঘর। তার চোখে জল চলে আসে। মাহি নাহিদের আদেশ করে, চলুন রেডি হন। নাহিদ বলে, কেন? মাহির চোখ রক্তিম, ঠোঁট শক্ত। রেডি হবে না? তাহলে পুলিশ ডাকছি। নাহিদ চুপচাপ রেডি হয়ে যায়। নিজের মধ্যে যেন লজ্জা আর শ্রদ্ধার এক অদ্ভুত দ্বন্দ্ব। মার্কেটে গিয়ে মাহি নিজ হাতে ঘরের সকল আসবাবপত্র কিনে এনে, বিছানা, টেবিল, পর্দা, ফ্রিজ, স্টোভ, থালা বাসন সব কিছু। মনে হচ্ছিল এই মেয়েটা যেন নিজের সংসার করছে, নট রিভেঞ্জ, নট। বাড়ি ফিরে সে নাহিদকে বাজারের লিস্ট ধরিয়ে দেয়। নাহিদ লিস্ট নিয়ে বেরিয়ে যায়, আর মনে মনে ভাবে, এই মেয়ে তো আমার জীবন থেকে প্রতিশোধ নিতে এসেছিল, তাহলে কেন আজ এভাবে আমার সংসার সাজিয়ে দিচ্ছে? রাতে খাওয়া দাওয়া শেষ, একই ঘরে ঘুমাতে আসে দুজন, কিন্তু নাহিদ মনস্থির। সে বলে, আমি পাশের ঘরে চলে যাই। তখন হঠাৎ মাহি ছুটে এসে তাকে জড়িয়ে ধরে। তার চোখ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রুধারা। সে কাঁদতে কাঁদতে বলে, নাহিদ, আমি কি কখনো তোমার ভালোবাসার যোগ্য হব না? আমি তোমাকে নিজের জীবন থেকে বেশি ভালোবাসি। মাহির কণ্ঠে কাঁপুনি। তোমার বিয়ের খবর শুনে আমি বিষ খেয়েছিলাম। বাবা ঠিক সময় হাসপাতালে নিয়ে যাওয়াতে বেঁচে যাই। যখন জানতে পারলাম তোমার ডিভোর্স হয়ে গেছে, আমি এক মুহূর্ত দেরি না করে তোমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করলাম, শুধু তোমাকে হারানো ভয়ে। নাহিদের মুখটা বোচর দিয়ে উঠল। সেভাবে একটা মেয়ে আমাকে এতটা ভালোবাসে, অথচ আমি কখনোই বুঝিনি। মাহি নাহিদের পায়ে পড়ে বলে, আমি পরিশোধ চাই না, আমি শুধু তোমার ভালোবাসার ভিক্ষে চাই। দিবে না নাহিদ? নাহিদ কাঁপা গলায় মাহিকে তুলে নিজের বুকে জড়িয়ে ধরে বলে, মাহি, আজ যদি আমি তোমার এই ভালোবাসা ফিরিয়ে দেই, তাহলে সারা জীবন আর কোনো ভালোবাসা পাবো না। তুমি যে ভালোবাসা দিয়েছো সেটা উপহার নয়, আমার আত্মা। আমি কখনো জানতাম না কেউ এইভাবে ভালোবাসতে পারে। তুমি যদি পাশে থাকো, তাহলে আমার ভাঙা জীবনও স্বর্গ হয়ে যাবে। এই কথা শুনে মাহির কান্না আরও বেড়ে যায়, তবে এবার তার কান্না ছিল আনন্দের। নাহিদ ধীরে ধীরে মাহির চোখের জল মুছে দিয়ে বলে, আমিও তোমাকে অনেক ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। তারা ডুবে যায় ভালোবাসার গভীর সাগরে। সেই রাত, চাঁদের আলো আর বাতাসের স্পর্শে একে অপরের অস্তিত্ব মিলিয়ে যেয়ে প্রেমের বন্ধন, যেন হৃদয়ের গভীরতম স্পর্শে নতুন ভোরের সূচনা। অন্যদিকে নীলার জীবন আরও অন্ধকার হয়ে উঠছে। প্রতিদিন 4-5 দিন পর পর সাগর নীলাকে নিয়ে 2-3 জনের সাথে রুম শেয়ার করে। নীলা ভেতরে ভেতরে ভেঙে পড়ছে। নিজেকে একসময় পতিতা বলে মনে হতে থাকে। নীলার বাবা এখন সুস্থ আছে, নীলা ভাই
বাবা ও ভাই নাহিদকে অনেক খুঁজে বেড়ায়, তার ফ্ল্যাটে যায় বন্ধু ভাইকে কল দিয়ে জিজ্ঞাসা করে, বোনকে কল দিয়ে জিজ্ঞাসা করে, কিন্তু নাহিদের কোনো খোঁজ খবর নেই। তারা এত পরিমাণ অনুতপ্ত যা বলে বোঝানো যায় না। কিন্তু নীলা এখনও কোনো মাথা ব্যথা নেই। একদিন নীলা হোটেল রুম থেকে বের হয়ে দেখে একটু আগে যে দুটো লোকের সাথে রুম ডেট করেছে সাগর সেই লোকটার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিচ্ছে। তারা বলছে, সাগর ভাই মালটা দারুণ ছিল, মজা পেয়েছি, তাই খুশি হয়ে 2000 টাকা বাড়িয়ে দিলাম। এই কথা শুনে নীলার মাথায় বাজ পড়ে। সে বুঝেছে সাগর নিজের ভিডিও বানিয়ে ব্ল্যাকমেল করে টাকা কামাচ্ছে। নীলা চিৎকার করে বলে, তুই আমার সাথে এমন করলে সাগর? আমি তো তোমাকে বিশ্বাস করলাম। সাগর ঠান্ডা গলা বলে, বিশ্বাস করেছিলি তো, তাই তো তোকে পতিতার মতো ব্যবহার করতে পারছি। আরও এক ধাক্কা দিয়ে বলে, তুই একটা পতিতা, তোর মতো মেয়েকে কেউ ভালোবাসে? তুই আমার কথায় নিজের এত ভালো স্বামীকে যে অপমান করলি, সে বেঁচে আছে না আত্মহত্যা করেছে কে জানে। কাল তুই আরেকজনের আমার সাথে এমন করবি না তার কি গ্যারান্টি? নীলা ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। হঠাৎ করে বলে, যার জন্য চুরি করলাম সেই বলে চোর? সাগর বলে, এত কথা জানি না, আমি কল দিলে তুই আসবি, সার্ভিস দিবি আর চলে যাবি, না হলে ভিডিও ভাইরাল করব। অন্যদিকে মাহি আর নাহিদের ভালোবাসার রাত শেষ করে সকাল শুরু। মাহি রান্নাঘরে গিয়ে নাস্তা বানিয়ে নাহিদকে রেখে নাহিদ উঠো। নাহিদ ঘুম থেকে দেখে মাহি তার কপালে চুমু খেয়ে ওয়াশরুমে ঢুকছে। নাহিদের মুখে এক টুকরো হাসি। এমন ভালোবাসা কজনে পায়? নাস্তার টেবিলে বসে নাহিদ ভাবে, এই মেয়েটা শুধু ভালোবাসেনি, আমার জন্য পৃথিবী বদলে দিছে। আল্লাহ তোমার দরবারে শুকরিয়া। আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য করে। নাহিদ একটু দ্বিধায় জিজ্ঞাসা করে, তোমার বাবা আমাদের সম্পর্ক মেনে নেবে তো? মাহি হেসে বলে, তোমাকে না বলেই ব্ল্যাকমেল করে বিয়ে করছি, আর এসব বুদ্ধি কিন্তু বাবা মাই দিয়েছে। ওরা তোমাকে অনেক আগে থেকে পছন্দ করে। নাহিদের চোখ কপালে উঠে যায়। মানে? মাহি বলে, আমার বাবা মাও ভালোবেসে বিয়ে করছে, তারা বোঝে ভালোবাসা কাকে বলে। নাহিদ বলে, তবে একটা অনুরোধ, অফিসে আমাদের সম্পর্ক গোপন থাকুক, আমরা স্বামী স্ত্রী নয়, শুধু বর্জার কর্মচারী। মাহিদ হেসে বলে, তোমার জন্য এই জীবনটা দিয়ে দিতে পারি, শুধু একটা কথা, আমি তোমার ভালোবাসা ভাগ কাউকে দিতে পারবো না। নাহিদ মনে মনে ভাবে, একটা মেয়ে এভাবে আমাকে ভালোবাসে, এই ভালোবাসা আমার জীবনে শ্রেষ্ঠ প্রাপ্তি। তবে ভাগ্য কি এত সহজে ছেড়ে দেয়? নীলা আবার নতুন এক ঝড়ের মুখোমুখি হয়। এক অজানা কারণে তাকে সিলেট আসতে হয়, যেখানে আবার নাহিদের জীবনে তার পদচিহ্ন পড়তে যাচ্ছে। তাহলে কি আবার এক তুফান অপেক্ষা করছে মাহি আর নাহিদের ভালোবাসার মাঝে? বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ আর ভালোবাসার নির্ভেজাল শাস্তি। দিন দিন নীলার প্রতি সাগরের অবিচার বেড়েই চলেছে। যেন কুৎসিত প্রতিশোধ পরায়ণতা তাকে গিলে খাচ্ছে। নীলাকে আর মানুষ মনে করে না সে। প্রতিদিন নতুন নতুন লোকের সঙ্গে রুম শেয়ার করিয়ে দেয়, শরীর বিক্রির ফাঁদে ফেলে। কিন্তু একদিন হঠাৎ নীলা সাগরের মুখোমুখি হয়ে বলে দেয়, আমি আর এইসব করব না, আর কোনো দিন লোকের সঙ্গে রুম শেয়ার করব না, যা হরক, এবার থামবো আমি। সাগরের চোখ রক্তিম, সে হেসে ওঠে, ভিডিও ভাইরাল করে দেব, তখন তাদের সমাজে জায়গা থাকবে না। নীলা তবুও কোনো পাত্তা না দিয়ে চলে যায়। সে বুঝে গেছে আর সহ্য করার জায়গা নেই। অন্যদিকে নাহিদ আর মাহির সংসার যেন এক স্বর্গরাজ্য। প্রতিদিন একে অপরের প্রতি ভালোবাসার বিশ্বাস বাড়ছে। ভালোবাসার গহীনে তারা যেন একে অপরের ছায়া। এমন সময় অফিসের ম্যানেজার সৈয়দ আহমেদ লক্ষ্য করে মাহিকে। সে পছন্দ করলেও মাহির মন পড়ে আছে শুধু নাহিদের উপর। তার ভিতরে ঈর্ষার আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। একদিন সৈয়দ আহমেদ মাহির কেবিনে গিয়ে বলে, ম্যাডাম, কিছুদিন ধরে লক্ষ্য করছি নাহিদ সাহেব আপনার দিকে খুব কুনজরে তাকান, ভঙ্গিমাটা খুব অস্বস্তিকর। মাহির বিস্মিত, কি বলেন ম্যানেজার সাহেব, আমি তো এমন কিছু খেয়াল করিনি। সৈয়দ মুখ গম্ভীর করে বলে, আমি প্রতিদিন খেয়াল করি আপনার প্রতি তার দৃষ্টি ভালো না, সাবধানে থাকুন। মাহি মুখে রহস্যময় হাসি দিয়ে বলে, ঠিক আছে, এখন যান আর নাহিদ সাহেবকে আমার কেবিনে পাঠিয়ে দেন। সাইদ ভিতরে ভিতরে আনন্দে ফেটে পড়ে, ভেবে নেয় আজ নাহিদে উচিত শিক্ষা দিতে পারবো। নাহিদ আসে, কেবিনের দরজা ভিতর থেকে ভালো করে লক করে দেয়। সে মাহির চেয়ার থেকে টেনে তুলে নিজের জায়গায় বসে আর মাহিকে জোর করে কোলে বসিয়ে দেয়। চোখে লুকোনো ভালোবাসার দুষ্টুমি। বলল, ডাকলে কেন? মাহি ঠোঁট চেপে হেসে বলে, তুমি নাকি আমার দিকে কুনজরে তাকাও। নাহিদ অবাক, কে বলল এই আজগুবিতা? তাছাড়া আমার অধিকার আছে তাকানোর। মাহি বলে, ম্যানেজার বলেছে। বলেছে? এই শুনে দুজনে হেসে লুটিয়ে পড়ে। নাহিদ বলে, আমি যে রাতে তোমার বেডরুমে কত কিছু দেখি, সেটা যদি উনি জানতো তাহলে হার্ট অ্যাটাক করে মারা যেত। মাহি বলে, তোমার মুখে কিছুই আটকে না। তারপর
নাহিদ ধীরে ধীরে মাহির কানের পাশে মুখ নিয়ে ফিসফিস করে বলে, তুমি জানো তোমার চুলের গন্ধটা আমার রাতের ঘুম কেড়ে নেয় আমার। আর যখন তুমি শাড়ি পরে রান্না করে দাঁড়াও তখন আমি নিজেকে থামাতে পারি না। তোমার কোমরের মোচড়টা আমার চোখে স্বপ্ন হয়ে গেছে। তুমি যখন জড়ায় ঘুমাও মনে হয় পুরো পৃথিবী এই বাহুর ভেতরে। তোমার পেটটা যখন দেখি তখন নিজেকে ধরে রাখতে পারি না, আর আমি একটু একটু করে তোমাতে আরও ডুবে যাচ্ছি। মাহি লজ্জায় মাথা নিচু করে বলে, বুঝি না কি বলো, চুপ করো। নাহিদ বলে, চুপ করলে বউ ভালোবাসা বলে কিছু থাকবে না। এই গভীর প্রেমের ছায়ায় ওদের সংসার হয়ে ওঠে ভালোবাসার পরিপূর্ণ গৃহ। অন্যদিকে সাগর সত্যি সত্যি নীলার স্ক্যান্ডালে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়, মুহূর্তে ভাইরাল হয়ে যায়। পুরো সমাজ যেন ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। নীলার পরিবার ঘর থেকে বের হওয়া বন্ধ করে দেয়। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই যেন থুথু ছুটে দিচ্ছে তাদের উপর। যেই এলাকায় মোড়লের সামনে বসে একদিন নীলার বাবা নাহিদের বিচার চেয়েছিল, আজ তারাই বলছে মেয়ের চরিত্র ঠিক রাখলে তো এত কিছু হতো না। একদিন নীলা তার মায়ের সাথে ওষুধ আনতে বের হয়। কিছু বকাটে পেছন থেকে বলে, চলো না সুন্দরী, আমাদের সাথে একটু সময় কাটো, ফিগার তো দেখেছি ভিডিওতে, তোর মতো মাল একাই খাওয়া ঠিক না। নীলা থমকে দাঁড়ায়, চোখে পানি জমে আসে। পিছন থেকে ভাবি বলে ওঠে, পাপ বাপকে ছাড়ে না নীলা, তুমি নাহিদের সাথে যা করেছো তার ফল এখন ভোগ করো। নীলার বাবা মাথা নিচু করে বলছে, ঠিক বলছো বৌমা, কিন্তু ছেলেটাকেও অনেক খুঁজেছি, একবার ক্ষমা চাওয়ার জন্য কোথাও পাইনি। ভাবি তীব্র গলা বলে, ক্ষমা চাইলে কী হবে? যাকে মাথা ন্যাড়া করে জুতোর মালা পরিয়ে এলাকা ঘোরানো হয় তার সম্মান আর ফেরে না বাবা। নীলার বাবা নিঃশ্বাস ফেলে চুপচাপ থেকে চলে যায়। তবু এই অবস্থায় নীলার মনে একটু অনুতাপ নেই নাহিদের প্রতি করা অন্যায়ের জন্য, বরং জেদ চেপে বসে পরিবার সিদ্ধান্ত নেয় নীলাকে সিলেট পাঠিয়ে দেওয়া হবে বড় মেয়ের বাড়িতে। তার দুলাভাইয়ের সুপারিশে একটা চাকরির ব্যবস্থা। এদিকে মাহি তার বাবার বাড়িতে নাহিদকে নিয়ে যায়। ওখানে আয়োজন করা হয় নতুন জামাই বলে কথা সম্বোধন দেওয়ার জন্য। কিন্তু হঠাৎ মাহি অজ্ঞান হয়ে পড়ে। নাহিদ পাগলের মতো হয়ে যায়। মাহির বাবাকে বলে ডাক্তার দেখতে। ডাক্তার এসে পরীক্ষা করে মাহির বাবাকে বলে, তাড়াতাড়ি মিষ্টি খাওয়ান, আনন্দ সংবাদ। সবাই হতভম্ব। ডাক্তার বলে, আপনি নানা হতে চলেছেন। পুরো বাড়ি আনন্দে ভরিয়ে যায়। হুঁশ ফিরে আসে মাহির। নাহিদ মুখ কালো করে মাহির পাশে বসে, কী হয়েছে, মুখ কালো করেছ? নাহিদ গম্ভীর হয়ে বলে, তুমি বলেছিলে আমার ভাগ কাউকে দিবে না, এখন একজন আসছে ভাগ নিতে। মাহি হঠাৎ কোমরে কাপড় গুজে চোখ মুখ লাল করে বলে, কে সেই শাকচুন্নি? আমার স্বামীর ভাগ নিতে আসবে, জানে মেরে ফেলবো, বাঁচতে দেব না। সবাই হেসে ওঠে। নাহিদ বলে, তুমি মা হতে চলেছ, এখন বুঝছো কে আমার ভাগ নিতে আসবে? মাহি নাহিদকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এটা খুশির কান্না। এদিকে সিলেটে গিয়ে নীলা তার দুলাভাইয়ের সুপারিশে সে মাহির অফিসে জয়েন করে। সেখানে সে নাহিদকে দেখে হতবাক। নীলা এখানে নাহিদের চাকরি করে। আবার নীলা প্ল্যান করে নাহিদের জীবনে আসতে। একদিন নাহিদ তার ফোনে মাহির ছবি জুম করে দেখে সেই ছবিতে চুমু খায়। এই দৃশ্য দেখে ম্যানেজার সৈয়দ আর নীলা দুজনে একটা নোংরা প্ল্যান করে, ভয়ঙ্কর আর অপমানজনক। এই সময়টাতে মাহি ও নাহিদের জীবনে যেন এক রূপকথার মতো। রাতের বালিশে দুজনে হাসি, ভোরের চোখ খুলে ভালোবাসার ছোঁয়া। নাহিদ মাহির পেটে হাত রেখে প্রতিদিন নতুন স্বপ্ন আঁকে। নাহিদের না শার্টে পারফিউম স্প্রে করে বলে, দিনভর আমার গন্ধে থেকো। সন্ধ্যায় দুজনে একসাথে ছাদে বসে আকাশ দেখতে থাকি। সেই আকাশে যেন তারা কেবল নিজেদের ভবিষ্যৎ করছে। মাহির এখন 3 মাস চলছে। অফিস একটু দেরিতে আসে। নাহিদ সকাল সকাল কাজ শুরু করে দেয়। হঠাৎ একদিন পুরো অফিস নীলা চিৎকার দিয়ে দিয়ে, বাঁচাও বাঁচাও, নাহিদ সাহেব আমাকে ডেকে নিয়ে এসে ধর্ষণ করছে। সবাই মাত্র চিৎকার করে অফিসে আসছে। চিৎকার শুনে নাহিদ, কেভিন সবাই ছুটে এসে দেখে নীলার কাপড় ছেঁড়া। নীলা বলে, নাহিদ সাহেব আজকে সকালে তাড়াতাড়ি আসতে বলে কাজ আছে, আমি আসি তাড়াতাড়ি। এরপর নাহিদ সাহেব আমাকে বলে, এই বলে নীলা ন্যাকা কান্না শুরু করে দেয়। ম্যানেজার সাহেব নাটক করে বলে, আমি তো আগে এসেছিলাম, এই লোক ভালো না। এই লোক আমাদের মাহি ম্যামকেও কুনজরে তাকায়। কথা আমি মাহি ম্যামকে বলেছি। সব শুনে স্টাফ রেগে যায়। সৈয়দ বলে, তাকেই এখন নীলাকে বিয়ে করতে হবে, নইলে পুলিশ ডাকবো। নাহিদ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি মরেও এই মেয়েকে বিয়ে করব না। তখন কেউ একজন পুলিশকে ডাকে। কিছুক্ষণ পর পুলিশ এসে হাজির। অফিসে এক অস্বাভাবিক হইচই। ভেতরে পুলিশ ঢুকে নীলা হঠাৎ কেঁদে ভেঙে পড়ে। থরথর করে কাঁপা গলে বলে, স্যার, এই লোকটা আজকে আমাকে অফিসে সবার আগে আসতে বলেছিল। আমি বিশ্বাস করে এসেছি। সে নিজের কেবিনে ঢুকে আমাকে জোর করে
আমার ইচ্ছের বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করেছে। তার কান্নার শব্দের জন্য সারা অফিস স্তব্ধ হয়েছে। পাশে দাঁড়ানো ম্যানেজার সৈয়দ মুখ গম্ভীর করে বলে, স্যার, এই নাহি সাহেব খুব বাজে লোক। উনি আমাদের মাহি ম্যাডামকে কুনজরে দেখেন। আমি নিজ চোখে দেখছি। নাহিদ এক মুহূর্তে থেমে যায়। শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলে, স্যার, আমার বিরুদ্ধে সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। আমাকে ফাঁসানো হচ্ছে পরিকল্পিতভাবে। কিন্তু পুলিশ কর্মকর্তা নির্বিকার ভঙ্গিতে বলল, মিস্টার নাহিদ, আপনি যা বলার আদালতে বলবেন। বলে পুলিশ তাকে কথা বলার সুযোগ না দিয়ে হাতকড়া পরাতে এগিয়ে এসে ঠিক সেই মুহূর্তে এক আকস্মিক পরিবর্তন ঘটে। মাহি, যিনি হঠাৎ অফিসে ঢুকে পড়ছেন, বিস্ময়ে মুখ ভার করে প্রশ্ন করেন, কি হয়েছে এখানে? পেছন ফিরে সবাই দেখে অফিসের বস মাহি চৌধুরী নিজে এসে হাসে। নীলা এক ছুটে গিয়ে মাহিকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে, ম্যাডাম, এই নাহিদ সাহেব আমার সঙ্গে খারাপ আচরণ করছে। সৈয়দ হাত উঁচু করে বলে, ম্যাডাম, কিছুদিন আগে নাহিদ সাহেব আপনার ছবি জুম করে দেখে চুমু খাচ্ছিল। আমি নিজ চোখে দেখছি। নীলা ম্যাডামও তখন পাশে ছিল। সৈয়দ আবারও বলে, ম্যাডাম, যদি উনি মিস নীলাকে বিয়ে করেন তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যায়। এই কথা শুনে মায়ের চোখ মুখ লাল হয়ে ওঠে। রাগে গজগজ করে ওঠে তিনি। স্টপ, একদম চুপ, এই নাটক অনেক হয়েছে। তারপর তিনি পুলিশের দিকে ফিরে বলেন, আগে আমার স্বামীর হাত করা খুলুন। পুলিশ বিনা বাক্যে হাত করা খুলে দেয়। মাহি কাঁপা গলা বলে, আমি এতদিন চুপ করেছিলাম, কিন্তু আজ আর নয়। সকালে আমি অফিসে আগেই এসেছিলাম। আমি 3 মাসে অন্তঃসত্ত্বা তাকাই। নাহিদ আমাকে রেস্টে পাঠিয়ে নিজে আগে কাজে এসেছে। মিস নীলা, আপনাকে আমি পরে দেব। মিস সৈয়দ, আপনি আমাকে কুনজর দেখছেন তা আমি বহুবার টের পেয়েছি। আর মিস্টার নাহিদ, উনি আমার স্বামী, আমার অনাগত সন্তানের পিতা, আমার প্রথম আর শেষ ভালোবাসা, আমার বিশ্বাসের কেন্দ্র। আমার স্বামী আমার ছবি চুমু খেলে সেটা আমাদের ব্যক্তিগত বিষয়। এমন স্পষ্ট ঘোষণা শুনে পুরো অফিস যেন ঝড় বয়ে যায়। হইচই পড়ে যায় পুরো অফিস জুড়ে। নীলা মনে মনে চমকে ওঠে। এত বড় কোম্পানির মালিকের স্বামী নাহিদ, তার স্ত্রী মাহি। সাইদ ঠোঁট কামড়ে ভাবছে, বাহ, পুরো দানটাই তো মেরে দিল নাহিদ সাহেব। পুলিশ এবার বলে, মিসেস মাহি, আপনার স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এসেছে। আমাদের তাকে গ্রেপ্তার করতে হবে। মাহি ঠান্ডা মাথায় বলে, ঘটনা কোথায় ঘটেছে নীলা? নীলা জবাব দেয়, নাহিদ সাহেবের কেবিনে। মাহি এবার হাসতে হাসতে বলে, আমার স্বামীর কাজ করার সময় কি করে তা আমি জানি। আমি গোপনে ওর কেবিনে একটা সিসি ক্যামেরা বসিয়েছি। চলুন রেকর্ড দেখে নেওয়া যাক। পুলিশ ক্যামেরা ফুটেজ চেক করতে রাজি হয়। এদিকে সিসি ক্যামেরা শুনেই নীলার মুখ শুকিয়ে যায়। সে কাঁপতে থাকে। সৈয়দের মুখে কোনো কথা নেই। ফুটেজে দেখা যায় নীলা নিজেই কাপড় ছিঁড়ে নাটক সাজাচ্ছে। পুরো অফিস সিসি করতে থাকে। নীলা হঠাৎ বলে ওঠে, আমি একা না, মিস্টার সৈয়দও জড়িত। সৈয়দ মুখ তখন নিষ্প্রভ। সবাই দুজনের দিকে থুতু ছুঁড়ে দেয়। এমন নিচু কাজ, ছি। নাহিদ কানে কানে মাহিকে বলে, এই নীলাই আমার প্রাক্তন স্ত্রী। মাহিদ কানে কানে উত্তর দেয়, এই সেই মেয়ে যে তোমাকে ন্যাড়া করে জুতোর মালা দিয়ে এলাকা ঘোরায়? নাহিদ মাথা নাড়ে। মাহির চোখ জ্বলতে থাকে। সে পুলিশকে বলে, এদের দুজনের বিরুদ্ধে মানহানি ও প্রতারণার মামলা করুন, আমি বাদী হব। নীলা কাঁদতে কাঁদতে মাহির পা ধরে, ম্যাডাম, এবারের মতো ক্ষমা করে দিন। কিন্তু মাহি পাষাণ। সৈয়দ চুপ। তাকে দেখে মনে হচ্ছে লজ্জায় গিলে ফেলবে মাটি। পুলিশ তাদের দুজনকে হাতকড়া পরিয়ে নিয়ে যায়। মাহি হঠাৎ নাহিদকে অফিসের সামনে জড়িয়ে ধরে হু হু করে কাঁদতে থাকে। নাহিদ লজ্জায় নিচু মুখ করে দাঁড়িয়ে থাকে। মাহি তখন বলে, আমার স্বামী আমাদের সম্পর্ক গোপন রেখেছিল যেন। আপনাদের কাছে বস নয়, সহকর্মী মনে হয়, তাই আমরা সম্পর্ক লুকিয়েছিলাম। সেদিন আর অফিস করে না কেউ। মাহি নাহিদ বাড়ি ফিরে আসে। তারপর শুরু হয় তাদের প্রেমের নতুন অধ্যায়। বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধার বন্ধনে গড়া এক দুর্লভ সংসার। এক টুকরো নিঃস্বার্থ ভালোবাসা, মাহি ও নাহিদের প্রেম। রাতে ঘরে বসে মাহি নাহিদের গালে হাত বুলিয়ে বলে, জান, আমার ভালোবাসা ছিল নিঃস্বার্থ। আল্লাহ আমায় ভালোবাসা কবুল করেছেন বলে তোমায় পেয়েছি। নাহিদের চোখ ভিজে উত্তর দেয়, আমি হয়তো জীবনে কিছু ভালো কাজ করেছিলাম, তাই তো আল্লাহ তোমার মতো একজন জীবনসঙ্গী দিয়েছে। মাহি জড়িয়ে ধরে বলে, তোমার কষ্ট, তোমার লাঞ্ছনা, তোমার সহ্য, সব কিছু সাক্ষী আমি। এখন তো কাউকে ভয় পাই না, কারণ তুমি আমার ঢাল। তারপর দুজন একে অপরের হাত ধরে জানলার পাশে দাঁড়ায়। চাঁদের আলোয় ঝলমল করছে তাদের মুখ। নাহিদ মাহির কপালে চুমু খায়। মাহি হাসে, বলে, তোমার গায়ের ঘ্রাণে আমার শক্তি। সেই রাতে দুজন একে অপরকে ভালোবাসায় ভরিয়ে দেয়, শরীর, মন, আত্মা সবটুকু দিয়ে। সকালে সন্তানকে কোলে নিয়ে খিলখিলিয়ে হাসে। এভাবে কেটে যায় 6 বছর। পরিবার ও ভবিষ্যৎ।
এই 6 বছরে তাদের একটি ছেলে এবং একটি কন্যা সন্তানে। ছেলে মাহিন আহমেদ চৌধুরী, বয়স 6, মেয়ে 2 বছর। অন্যদিকে সাগর বিয়ে হয়েছে, যমজ 2 সন্তান। তবে আজ তার জীবনে এক করুণ অধ্যায়। 1 বছর আগে ছাদ থেকে পড়ে গিয়ে হাত পা পক্ষাঘাত হয়ে পড়ে যায়। স্ত্রী এখন তার সামনে অন্য পুরুষ নিয়ে শারীরিক সম্পর্ক করে। সে কিছু বলতে পারে না, কিছু বললে স্ত্রী তাকে ছেড়ে চলে যাবে। সাগর প্রতিদিন নাহিদ ও নীলাকে মনে করে আফসোস করে, চুপচাপ কান্না করে। নীলা ও সৈয়দের পরিণতি। সৈয়দ ও নীলা জেল থেকে বের হওয়ার পর তাদের পরিবার সকল সম্পর্ক ছিন্ন করে। এখন তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ধর্মকর্ম করে, চলাফেরা করে। একটা গার্মেন্টসে চাকরি নেয়, পরে বিয়ে করে সংসার করে। তাদের একটি ছেলে হয় 4 বছর। একদিন তারা ছেলেসহ এক পার্কে বেড়াতে গিয়ে দেখে মাহি ও নাহিদ তাদের সন্তান নিয়ে খেলছে। নীলা এক ছুটে গিয়ে নাহিদের পা ধরে কেঁদে বলে, নাহিদ আমাকে ক্ষমা করে দাও। নাহিদ বলে, আপনি কে? নীলা মুখ তুলে। নাহিদ চমকে থাকায়। একসময় নীলা, আজ পদ্মাসীন শান্ত নারী। সৈয়দও তাদের সন্তানও আসে। নাহিদ বলে, তোমরা সত্যি বদলে গিয়েছো। আমি তোমাদের অনেক আগেই ক্ষমা করে দিছি। চাও তো চট্টগ্রাম অফিসে জয়েন করতে পারো। নীলা ও সৈয়দ মাথা নিচু করে সম্মতি জানায়। মায়ের বিস্ময় হাসে। এমন উদার মা শুধু তার স্বামীর পক্ষে সম্ভব। উপসংহার: আল্লাহ সুযোগ দেন, তবে ছাড় দেয় না। সাগরের শাস্তি হয়ে আসে পক্ষাঘাতে। স্ত্রী পরকীয়া করে, তবে কিছু বলতে পারে না। তার হাত পা অবশ হয়ে গেছে, কিন্তু জবান মুক্ত খোলা। তারপর সে চুপচাপ তার পাশে শুয়ে তার স্ত্রী অন্য পুরুষ নিয়ে শারীরিক সম্পর্কে ব্যস্ত। কিছু বললে চলে যাবে, তারও তো সন্তান দেখাশোনা করবে কে? তাই সে চুপচাপ। এটাই তার শাস্তি। নাহিদ পায় ভালোবাসার পুরস্কার। নীলা ও সৈয়দ অনুতপ্ত হয়ে নতুন জীবন পায়। এই গল্প এক শিক্ষণীয় প্রতিচ্ছবি। সত্য কোনোদিন চাপা থাকে না। ভালোবাসা আর সম্মান একমাত্র পথেও। চরিত্রহীন বউয়ের মিথ্যে অপবাদ। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।